আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ৭৮। গাজায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি হামাসের। ভারত যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জোট। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ শুল্ক বসানোর পর ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে স্থগিত হওয়া আলোচনা ফের শুরু হয়েছে। জেন জি বিক্ষোভে উত্তাল এশিয়ার পূর্ব তিমুর। এশিয়ার বিভিন্ন দেশে তরুণ প্রজন্মের আন্দোলন রাজনীতির চিত্র পাল্টে দিচ্ছে। এবার তার ঢেউ পৌঁছেছে পূর্ব তিমুরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ৭৮। গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাতে এই তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলছে, এছাড়া গাজা সিটি দখলে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। স্থানীয়দের বরাতে আল জাজিরা বলছে, অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে আইডিএফ। গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এদিকে আবারও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে হামাসকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পশ্চিম তীরের নাবলুসে চলছে ইসরায়েলি সেনাদের অভিযান। স্থানীয় গণমাধ্যম বলছে, কফর কিল্লা শহরে শব্দবোমা নিক্ষেপ করেছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত এ স্থল হামলায় অংশ নিয়েছে তাদের ২টি ডিভিশন। এই ২ ডিভিশনে ২০,০০০-এর বেশি সেনা রয়েছে। গাজা সিটিতে প্রায় ১ লাখ মানুষ ছিলেন। ইসরায়েল এ হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু এখনও সেখানে আরও ৬ লাখ মানুষ রয়ে গেছেন। গাজায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি হামাসের। গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। প্রায় ২ বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই এ ঘোষণা এসেছে। এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে। তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন অভূতপূর্ব এবং বর্বরতাপূর্ণ। সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, শহরে প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়নিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় ছাড়া আর কিছু নয়। খবর সিএনএনের। হামাস আরও বলেছে, এই হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। এই সব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম এবং আইন লঙ্ঘন করেছে। এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক এবং সামরিক ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংঘটিত গণহত্যা এবং জাতিগত নির্মূলনের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আরব এবং ইসলামী দেশগুলোর সম্মেলনে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা সিটিতে তারা নতুন এবং সম্প্রসারিত স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এটি হামাসের শেষ কয়েকটি ঘাঁটির একটি। অবরুদ্ধ গাজার এ অঞ্চলে এতদিন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি প্রবেশ করেনি। ভারত যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জোট। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ শুল্ক বসানোর পর ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে স্থগিত হওয়া আলোচনা ফের শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে এ বাণিজ্য বৈঠক হয়। এতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে বসেছেন নয়াদিল্লির প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগারওয়াল। ভারত সরকার বলছে, ২ দেশের প্রধান আলোচক আবার আলাপ শুরু করেছেন। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক বসানোর পর যে পরিস্থিতি দেখা দিয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগারওয়াল বলেছেন, আমরা ভবিষ্যৎ বাণিজ্যের স্পষ্ট চিত্র পেতে চাই, তাই এই আলোচনা হচ্ছে। এই আলোচনা শুধু মঙ্গলবারেরই হওয়ার কথা। এই আলোচনার ফলের উপর ভিত্তি করে ঠিক হবে ২ দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা কবে শুরু হবে। তিনি আরও বলেন, মঙ্গলবার ২ দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা
আলোচনা হচ্ছে না। আমরা অবশ্যই বাণিজ্য নিয়ে আলোচনা করব, তবে আমরা দেখব ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কিনা। সার্জিও গোর বলেছেন, ভারতীয় বাণিজ্য মন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতে বণিক সভা ফিকির সাবেক পরামর্শদাতা অঞ্জন রায় ডিডব্লিউকে বলেছেন, এখন যা অবস্থা তাতে শুল্ক বসানোর ফলে দুই দেশের কিছুটা অসুবিধা হবে ঠিকই, তবে অর্থনীতিতে খুব বড় ধাক্কা লাগবে না, কারণ এখন যে শুল্ক বসানো হয়েছে তা পণ্যের ওপর। অঞ্জন রায়ের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন এমন এক ব্যক্তি যিনি পরমুহূর্তে কী করবেন তা কেউ জানেন না। তিনি আজ এক কথা বলছেন, একরকম সিদ্ধান্ত নিয়েছেন, কাল অন্য সিদ্ধান্তও নিতে পারেন। তিনি আনপ্রেডিক্টেবল। সেই জন্যই এই আলোচনায় কতটা ফল হবে তা আগে থেকে বলা যাচ্ছে না। প্রবীণ সাংবাদিক শরৎ গুপ্তা ডিডব্লিউকে বলেছেন, যে পরিস্থিতিতে আলোচনা হচ্ছে তা অনুকূল পরিবেশ নয়। দুই দেশের মধ্যেই একটা সন্দেহের পরিবেশ আছে। ভারত একটা রেড লাইন টেনে দিয়েছে, তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না, তারা কৃষি ও ডেয়ারি ক্ষেত্রকে খুলে দেবে না। এরপরেও আলোচনা সফল হতে পারে যদি ট্রাম্প চান এবং মোদি কিছু ক্ষেত্রে শুল্কে ছাড় দেন, সেটা পরের কথা। তবে আলোচনা শুরু হয়েছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তির আশা দেখালেও ভারতের আমদানির ওপর নতুন শুল্ক 50% দ্বিগুণ করে দেওয়ায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে ভারতের রাশিয়ার তেল কেনার জন্য 25% অন্যতম। এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভারতের ওপর শুল্কের হার অনেক বেশি। ট্রাম্প ও তার কর্মকর্তারা বলছেন, এতে ভারত ইউক্রেনের যুদ্ধকে অর্থায়ন করছে, আর এই অভিযোগ নয়াদিল্লি বারবার খারিজ করে দিয়েছে। সেই সময় ভারত কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক। জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছিল নয়াদিল্লি। এছাড়া প্রধানমন্ত্রী মোদিও বিভিন্ন বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন, দেশীয় পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় তারা অগ্রগতি চায় এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও কথা বলবেন। জেন জি বিক্ষোভে উত্তাল এশিয়ার পূর্ব তিমুর। এশিয়ার বিভিন্ন দেশে তরুণ প্রজন্মের আন্দোলন রাজনীতির চিত্র পাল্টে দিচ্ছে। এবার তার ঢেউ পৌঁছেছে পূর্ব তিমুরে। রাজধানী দিল্লির রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ, মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করেছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী। জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন, একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের দিকে ইট পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে, ফলে গোটা শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় 2000 বিক্ষোভকারীর অধিকাংশই তরুণ শিক্ষার্থী। তাদের দাবি স্পষ্ট, সংসদের 65 সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে। হাতে ধরা ব্যানারে লেখা ছিল, চোরদের থামাও। আন্দোলনের নেতা 34 বছর বয়সী ডোমিঙ্গোস দে আন্দ্রাদে বলেন, আমরা চাই সংসদ সভাপতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত বাতিল করুন, না হলে আন্দোলন চলবে। সোমবারও একই দাবিতে রাজধানী জুড়ে বিক্ষোভ হয়। পরে কয়েকটি রাজনৈতিক দল সংসদে গাড়ি কেনার পরিকল্পনা বাতিলের প্রস্তাব আনার ঘোষণা দেয়। তবে সমালোচনার বিষয় হল, বাজেট অনুমোদনের সময় এই ব্যয়ের অনুমোদন তারাই দিয়েছিল। প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা বলেন, সরকার বা সংসদ ভুল করলে তার বিরুদ্ধে প্রতিবাদ নাগরিকদের অধিকার, তবে সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর এখনও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ। তেল নির্ভর অর্থনীতি দেশটিতে বেকারত্ব, অপুষ্টি এবং বৈষম্য প্রকট সমস্যা হিসেবে রয়ে গেছে। এমন বাস্তবতায় এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা সাধারণ মানুষের কাছে অযৌক্তিক বিলাসিতা হিসেবে দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই আন্দোলন শুধু গাড়ি কেনার বিরুদ্ধেই নয়, বরং রাজনৈতিক নেতাদের বিলাসী জীবনযাপন এবং তরুণ প্রজন্মের দীর্ঘদিনের হতাশার বহিঃপ্রকাশ। অনেকেই মনে করছেন, পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ার সাম্প্রতিক জেনজি আন্দোলনের প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে পূর্ব তিমুরের রাস্তায়। সূত্র আরব নিউজ।